হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আমাদের আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব একটা আইকনিক প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে জাস্ট বায়োলজি কোশ্চেন। চলো শুরু করা যাক। আর ভিডিওটিতে তোমাদের সাথে আমি আছি সুমিত কুমার দে, পড়াশোনা করছি সৌরাবতী মেডিকেল কলেজ। আমাদের প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে ক্লোভারলিফ মডেলজি টিআরএনএ তে বাহু ও লুপ সংখ্যা হলো কত কত। ওকে, এটার জন্য আমি আমার বই থেকে ডিরেক্ট ছবি নিয়ে এসেছি যাতে আমরা ভালো মতন বুঝতে পারি। ছবি দেখেও এটা আমরা করতে পারবো, ছবি ছাড়াও আমরা এটা করতে পারবো। যারা হচ্ছে গিয়ে অবুঝ, মানে না বুঝেই মুখস্থ করতে চাও, তাদের জন্য বইতে সরাসরি লেখা আছে 5টা বাহু ও 4টা ফাঁস। কিন্তু যারা হচ্ছে ভাইয়া বুঝে বুঝে পড়তে চাও তাদের জন্য আরো সুন্দরভাবে আছে। দেখো ভাইয়া, আমাদের বাহু, টিআরএনএ তে বাহু কয়টা? একটা হচ্ছে গিয়ে ভাইয়া অ্যামিনো অ্যাসিড বাহু, একটা হচ্ছে টি বাহু, একটা হচ্ছে অতিরিক্ত বাহু, একটা হচ্ছে অ্যান্টিকোডন বাহু, একটা হচ্ছে ডি বাহু। তাহলে টোটাল বাহু আমরা পেলাম কয়টা ভাইয়া? 5টা। বাহু পেলাম 5টা। 5টা বাহুর মধ্যে আমাদের এই অ্যান্টিকোডন বাহু বাদে টি বাহু, অতিরিক্ত বাহু, অ্যান্টিকোডন বাহু, ডি বাহু প্রত্যেকটাতে কি আছে ভাইয়া? লুপ তৈরি হয়েছে। আমাদের এই অংশটাতে কোনো লুপ তৈরি হয় নাই, এটা একটা বাহু কিন্তু লুপ নয়। তাহলে এটা হচ্ছে গিয়ে বাহুর মধ্যে এক্সট্রা, যেটা কোনো লুপ তৈরি করতেছে না। তাহলে লুপ পেলাম কয়টা? 5 থেকে একটা কম, তার মানে টি লুপ, অতিরিক্ত লুপ, তারপর অ্যান্টিকোডন লুপ, তারপর হচ্ছে কি ডি লুপ। টোটাল আমরা লুপ পেলাম ভাইয়া 4টা। এন্ড বইতে সরাসরি লেখাও ছিল। তাহলে এটার অ্যান্সার দাঁড়াচ্ছে কয়টা ভাইয়া? বাহু হচ্ছে গিয়ে ভাইয়া 5টা, লুপ হচ্ছে গিয়ে ভাইয়া 4টা। তাহলে এটার অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে কি আমাদের সি। ওকে, চলো আগাই। আমাদের এই প্রশ্নটিতে প্রোপিনোইক অ্যাসিডের রেসপিরেটরি কোশেন্ট কত? এটা বইতে সরাসরি তো নেই, কিন্তু ভাইয়া আমরা এটাতে একটা সুন্দর কনসেপ্ট আছে, তো চলো ধরে ধরে আমরা এটা সলভ করার চেষ্টা করি। তো আমরা যারা ভাই প্রোপিনোইক অ্যাসিড অর্গানিক পড়েছি, তার প্রোপিনোইক অ্যাসিডের সংকেত খুব ভালো মতন জানি। কি ভাইয়া? 3 কার্বনওয়ালা অ্যাসিড। ওকে, এই হচ্ছে কি আমাদের প্রোপিনোইক অ্যাসিড। তো প্রোপিনোইক অ্যাসিডের রেসপিরেটরি কোশেন্ট, তাহলে রেসপিরেশনের সময় কি হয় ভাইয়া? এরা অক্সিজেনের সহযোগিতায়, সহজ কথায় দহন বিক্রিয়া ঘটে। ঠিক আছে, দহন বিক্রিয়া ঘটলে তৈরি হয় কি? কার্বন ডাই অক্সাইড, পানি। এই হচ্ছে কি আমাদের সিম্পল বিক্রিয়াটা। তো এখন বিক্রিয়াকে এভাবে রাখলে তো হবে না ভাইয়া, বিক্রিয়াকে কি করতে হবে? বিক্রিয়াকে আমাদের সমতা করা লাগবে। চলো সমতা করার চেষ্টা করি। আমরা কার্বন এখানে আছে হচ্ছে কি 3টা, এখানে কার্বন আছে ভাইয়া 3টা। তাহলে আমরা কার্বন ডাই অক্সাইড পাবো কয়টা? 3টা। ওকে, এখানে আমাদের হাইড্রোজেন আছে 3টা, 2টা মানে 5টা, একটা 6টা। তাহলে এখানে হাইড্রোজেন হবে কয়টা ভাইয়া? 6টা। 6 এর জন্য করবো কি? এখানেও 3 দিয়ে গুণ দিয়ে দিব। এবার আমাদের অক্সিজেনকে হিসাব মেলানো লাগবে। তো আমাদের এ পাশে অক্সিজেন আছে হচ্ছে কি 2টা, 3টা, টোটাল হচ্ছে কি 3 দুগুণী 6টা। এখানে হচ্ছে 6টা। এখানে অক্সিজেন আছে ভাইয়া 3টা, তাহলে 6টা 3টা টোটাল হচ্ছে কয়টা? 9টা। 9টার মধ্যে এখানে আমাদের 2টা অলরেডি দিয়ে দেওয়া আছে, তাহলে আমাদের মেলানো লাগবে কয়টা ভাইয়া? 7টা অক্সিজেন আমাদের মেলানো লাগবে। তাহলে 7টা অক্সিজেন মেলানোর জন্য কি করবো ভাইয়া? এই অংশকে 7/2 দিয়ে দিয়ে দিব এটার সামনে। তাহলে এতক্ষণ আমাদের রিঅ্যাকশনটা কি হয়ে গেল? রিঅ্যাকশনটা আমাদের ব্যালেন্স হয়ে গেল। তো এখন জানতে চেয়েছে কি ভাইয়া? রেসপিরেটরি কোশেন্ট। রেসপিরেটরি কোশেন্ট সমান সমান কি ভাইয়া? রেসপিরেটরি কোশেন্ট হচ্ছে কি আমরা উৎপাদ হিসেবে যতটুকু কার্বন ডাই অক্সাইড পাই সেটাকে ভাগ করব কি বিক্রিয়ক হিসেবে যতটুকু অক্সিজেন খরচ হচ্ছে। তাহলে উপরে বসাবো আমরা কার্বন ডাই অক্সাইডের অ্যামাউন্ট, নিচে বসাবো আমরা অক্সিজেনের অ্যামাউন্ট। তাহলে আমাদের কার্বন ডাই অক্সাইড লাগতেছে কতটুকু ভাইয়া? কার্বন ডাই অক্সাইড লাগতেছে হচ্ছে গিয়ে 3 মোল। আর আমাদের অক্সিজেন লাগতেছে কত ভাইয়া? 7/2 মোল। তাহলে এদেরকে যদি আমরা দিন শেষে করি তাহলে 2 উপরে উঠে যায় এরকম। তাহলে 6/7, 6/7 কে যদি আমরা ক্যালকুলেটরে তুলে দেই তখন এটার ভ্যালু চলে আসে হচ্ছে গিয়ে আমাদের 0.86। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ভাইয়া এইটা। আশা করি আমি তোমাদের সবাইকে এটা বোঝাতে পেরেছি। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কিভাবে বিটি বেগুনে ক্রিস্টাল প্রোটিন পোকা প্রতিরোধ করে? আচ্ছা, তাহলে বিটি বেগুন কি? বিটি বেগুন হচ্ছে গিয়ে একটা আমাদের জিএমও মানে জেনেটিক্যালি মডিফাইড ক্রপ। ঠিক আছে, তো এখন এর ভেতরে হয়েছে এটা কি ভাইয়া? হয়েছে যেটা সেটা হচ্ছে যে আমাদের একটা ব্যাকটেরিয়া থেকে আমরা একটা
প্রোটিন কালেক্ট করেছি, ঠিক আছে? আমরা একটা ব্যাকটেরিয়া থেকে একটা প্রোটিন কালেক্ট করেছি, সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে গিয়ে এই জিনিস ক্রিস্টাল 1AC। সেটা ব্যাকটেরিয়াতে গিয়ে, মানে এই যে প্রোটিনটা, সরি ভাইয়া, ব্যাকটেরিয়াতে গিয়ে না, সেটা ব্যাকটেরিয়া থেকে আমরা কালেক্ট করে কোথায় দিয়ে দিয়েছি? বেগুনের ভেতর দিয়ে দিয়েছি, ঠিক আছে কি কথাটা? তো এখন বেগুনের মধ্যে যখন কারা অ্যাটাক করে ভাইয়া? পোকারা অ্যাটাক করে। বেগুনের মধ্যে যখন পোকারা অ্যাটাক করে, তখন ব্যাকটেরিয়াদের, সরি, পোকাদের শরীরেও এই প্রোটিনটা প্রবেশ করতেছে। পোকাদের শরীরেও এই প্রোটিনটা প্রবেশ করতেছে। ওকে, করলে এই প্রোটিনটা করে কি ভাইয়া? করে যেটা, সেটা হচ্ছে গিয়ে তারা ভাইয়া পোকাদের অন্ত্রের দেয়ালে ছিদ্র করে দেয়। ছিদ্র করে দেয়। তাহলে ভাইয়া অন্ত্রের দেয়ালে ছিদ্র করে দিলে কি হয় ভাইয়া? অন্ত্রের দেয়ালে ছিদ্র করে দিলে যেটা হয়, বাহির থেকে পানি ভেতর প্রবেশ করে। পানি প্রবেশ করে। এন্ড বাহির থেকে পানি প্রবেশ করলে হয় কি ভাইয়া? বাহির থেকে পানি প্রবেশ করলে ওই, দুঃখিত, পোকাদের শরীরটা ফেটে যায় এন্ড পোকারা কি হয় ভাইয়া? মারা যায়। তো দ্যাটস ওয়াই আমাদের বিটি বেগুনে আর পোকা অ্যাটাক করতে পারে না, ঠিক আছে কি কথাটা? বিটি বেগুন পোকারা অ্যাটাক করতে পারে না। তাহলে এটার উত্তরটা কি হবে? এটার উত্তর হবে হচ্ছে গিয়ে ভাইয়া অন্ত্রের ঝিল্লি ধ্বংস করে। এখন কথা হচ্ছে, এই প্রশ্নটা আমাদের বইতে সরাসরি নেই, এটা আমাদেরকে অন্য সোর্স থেকে কালেক্ট করে পড়া লাগতেছে, নতুন ইনফরমেশন হিসেবে আমরা এটাকে ধরে নিতে পারি। চলো পরের প্রশ্নটিতে যাওয়া যাক। পরের প্রশ্নটি হচ্ছে ভাইয়া, কোনটি বিপাকে হাইপার ইউরিকোসুরিয়া হয়? আচ্ছা চল আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। হাইপার মানে কি ভাইয়া? বেশি। ইউরিয়া আসছে কোথা থেকে ভাইয়া? ইউরিন বা মূত্র। তাহলে মূত্রতে কিছু একটা বেড়ে গেছে, কি বেড়ে গেছে ভাইয়া? ইউরিকো। মূত্রতে কি বেড়ে গেছে? বেড়ে গেছে হচ্ছে ভাইয়া ইউরিক অ্যাসিড। বেড়ে গেছে কি ভাইয়া? বেড়ে গেছে হচ্ছে গিয়ে ইউরিক অ্যাসিড। এখন এই অংশটা হচ্ছে গিয়ে আমাদের কিডনি চ্যাপ্টার, মানে জুলজি বইয়ের 6 নম্বর চ্যাপ্টার থেকে নিয়ে এসেছে। এখানে সরাসরি লেখা আছে ভাইয়া, যকৃতের কোষে নিউক্লিক অ্যাসিড পিউরিন ক্ষারক বিপাকের ফলে ইউরিক অ্যাসিড সৃষ্টি হয়। তাহলে ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে কিসের জন্য ভাইয়া? পিউরিন বিপাকের ফলে ইউরিক অ্যাসিড সৃষ্টি হচ্ছে। তাহলে এখন পিউরিন কারা কারা? পিউরিন হচ্ছে গিয়ে অ্যাডিনিন অ্যান্ড গুয়ানিন, ঠিক আছে কি কথাটা? তাহলে অ্যাডিনিনের জন্য আপনাদের ইউরিক অ্যাসিড বেশি তৈরি হতে পারে, গুয়ানিনের জন্য আমাদের ইউরিক অ্যাসিড বেশি তৈরি হতে পারে। বেশি ইউরিক অ্যাসিড তৈরি হলে সেটা ইউরিনের সাথে বের হয়ে যাবে এন্ড সেই কন্ডিশনটাকেই আমরা বলবো হচ্ছে গিয়ে হাইপার ইউরিকোসুরিয়া। বোঝা গেছে কথাটা? তাহলে এখন আমাদের এ আছে নাকি জি আছে খুঁজে দেখি। আর্জিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। তাহলে আমাদের অ্যান্সার কি হবে ভাইয়া? গুয়ানিন। আমাদের অ্যান্সার হবে গুয়ানিন। বোঝা গেছে? চলো পরবর্তী প্রশ্নে যাই। মানবদেহের তৃতীয় প্রতিরক্ষা স্তরে নিয়োজিত ডাইমেরিক ও পেন্টামেরিক অ্যান্টিবডি মোট অ্যান্টিবডির কত শতাংশ? এই প্রশ্নটা একদমই সরাসরি আমাদের বইতে নেই। বইতে যেটা আছে সেটা হচ্ছে ভাইয়া এই ছবিটা। এই ছবিটা হচ্ছে গিয়ে বইয়ের ছবি। চলো এই ছবির মানে কি বোঝাচ্ছে ভাইয়া? মানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে গিয়ে ভাইয়া পেন্টামার। তাহলে পেন্টামার কে ভাইয়া? পেন্টামার হচ্ছে গিয়ে আইজিএম। আমি অনলাইন থেকে একটা ছবি নিয়ে এসেছি, সেই ছবিতেও লিখে আছে ভাইয়া পেন্টামার কে? আইজিএম। ওকে, বইতে আর কি লেখা আছে ভাইয়া? বইতে যেটা লেখা আছে, আমাদের এই যে বাকি চারটা আইজিজি, আইজিএ, আইজিই, আইজিডি, এরা হচ্ছে গিয়ে ভাইয়া মনোমার। ঠিক আছে কি কথাটা? এখন ভাইয়া আমাদের যেই আইজিএ আছে, সে মনোমারও হতে পারে, সে আবার ডাইমারও হতে পারে। আইজিএ মনোমারও হতে পারে, ডাইমারও হতে পারে। বোঝা গেছে কি কথাটা? তাহলে ভাইয়া আবার আমরা এবার প্রশ্নের কাছে যাই। ডাইমেরিক প্রোটিন, তাহলে ডাইমেরিক বলতে কাকে বোঝাচ্ছে ভাইয়া? আইজি এ। পেন্টামারিক বলতে বোঝাচ্ছে ভাইয়া আইজি এম। তাহলে সহজ কথায় আইজি এ এবং আইজি এম এর মানে
আমাদের বডিতে কোনটা কত পার্সেন্ট আছে সেটা জানতে চাচ্ছে। তো আমরা আশা করি সবাই জানি যে আমাদের বডিতে আইজিএম থাকে হচ্ছে গিয়ে 5 থেকে 10%। এটা আজমল স্যারের বইতে সরাসরি আছে। আজমল স্যারের বইতে যেটা আছে সেটা হচ্ছে আইজিএ থাকে হচ্ছে ভাইয়া 15%। ঠিক আছে কি কথাটা? তাহলে এখন খুঁজি 5 থেকে 10% কোথায় আছে। এই যে দেখা যাবে 5 থেকে 10% আছে। দ্বিতীয়টা হচ্ছে এম, সেজন্য আমরা দ্বিতীয় অপশনে খুঁজলাম। 5 থেকে 10% আছে, আর এটা হচ্ছে কি 15%। এখানে সরাসরি 15 তো নেই, এখানে দেওয়া আছে কত ভাইয়া 10 থেকে 15। তাহলে আমাদের উত্তর কোনটা ভাইয়া? উত্তর হচ্ছে কি এইটা। তাহলে এই 10 থেকে 15 ইনফরমেশনটা আমাদের আজমল স্যারের বইতে নেই, কিন্তু এই ইনফরমেশনটা আলিম স্যারের বইতে সরাসরি দেওয়া ছিল। তাহলে এখন এই প্রশ্নটা পারার জন্য আমাদেরকে কি করা লাগতো ভাইয়া? যেটা করা লাগতো সেটা হচ্ছে কি ভাইয়া, বইয়ের ছবিটা একটু কষ্ট করে খেয়াল করা লাগতো। বইতে কোথাও ভাষাগত ভাবে পেন্টামার মনোমার এই ধরনের কথাবার্তা মেনশন করা নেই। আশা করি তোমাদের সবাইকে আমি বোঝাতে পেরেছি। চলো সামনের প্রশ্নে যাই। রোগমুক্ত চারাগাছ কোন প্রক্রিয়ায় উৎপাদন করা সম্ভব? এটা খুবই সহজ প্রশ্ন। এটা হচ্ছে কি ভাই, মেরিস্টেম কালচার। এটা আমরা অলমোস্ট সবাই জানি, দ্যাটস ওয়াই এখানে আমি কোনো রেফারেন্স ছবি টবি কিছুই আনিনি। চল পরবর্তী প্রশ্নে যাই। ক্রোমোজোম বহির্ভূত ডিএনএ হলো ভাই, ক্রোমোজোম বহির্ভূত ডিএনএ কে কি বলে? বলে হচ্ছে কি ভাইয়া প্লাজমিড। কেন প্লাজমিড বলে? কারণ সেটা কোথায় থাকে ভাইয়া? প্লাজমাতে থাকে। এখন প্লাজমিড দেখতে কিরকম ভাইয়া? প্লাজমিড দেখতে গোলাকার, সবাই জানে প্লাজমিড দেখতে কিরকম, গোলাকার, এন্ড কিরকম, দ্বিসূত্র। তাহলে এটার অ্যান্সার কি হবে? লাস্টের অপশনটা। চলো পরবর্তী প্রশ্নে যাই। টিকোইক অ্যাসিড থাকে কোনটিতে ভাইয়া? টিকোইক অ্যাসিড থাকে কোনটিতে সেটা তো আমরা সরাসরি জানি না, কিন্তু টিকোইক অ্যাসিড থাকে কোথায় সেটা আমরা জানি। কোথায় থাকে ভাইয়া? ব্যাকটেরিয়া এর কোষ প্রাচীর বা সেল ওয়ালে থাকে কি ভাইয়া? টিকোইক অ্যাসিড থাকে। ওকে, তাহলে এখন আমাদের খোঁজা লাগবে কি ভাইয়া, এই যে 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে ব্যাকটেরিয়া কোনটা? অ্যামিবা প্রোটিয়াস, এটা তো ভাইয়া একটা প্রোটোজোয়া, এটা ব্যাকটেরিয়া না। হাইড্রা ভালগারিস, এটা তো ভাইয়া প্রাণী। আমরা সেকেন্ড চ্যাপ্টার, হ্যাঁ, জুলজি সেকেন্ড চ্যাপ্টার সুন্দর করে পড়ছি। নিডারিয়ার একটা প্রাণী হচ্ছে গিয়ে হাইড্রা। এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের ফলের মাছি। মানে অবশ্যই ভাইয়া এটাও কি প্রাণী। ব্যাকটেরিয়া তো এই তিনটার মধ্যে কেউই না, তাহলে ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া হচ্ছে ভাইয়া সিউডোমোনাস এরিজিনোসা। এটা হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া, এন্ড দ্যাটস ওয়াই আমাদের এই প্রশ্ন উত্তর হবে অপশন বি। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। চল পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বায়োলজিক্যাল নাইফস, তাহলে বায়োলজিক্যাল নাইফস কি ভাইয়া? বায়োলজিক্যাল নাইফস হচ্ছে গিয়ে রেস্ট্রিকশন এনজাইম। বায়োলজিক্যাল নাইফস কি ভাইয়া? বায়োলজিক্যাল নাইফস হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। আমি যেই সময়তে এনজাইম শব্দটা লিখেছি সেই সময়তেই তোমাদের এটা পেয়ে যাওয়ার কথা, কারণ আমরা জানি সব এনজাইম এবং হরমোন সবাই কি ভাইয়া? সবাই হচ্ছে গিয়ে কেমিক্যালি প্রোটিন। সব এনজাইম এবং হরমোন কেমিক্যালি কি হয়? প্রোটিন। যেহেতু বায়োলজিক্যাল নাইফস হচ্ছে কি একটা এনজাইম, দ্যাটস এটা বিলং করে ভাইয়া প্রোটিন। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ক্রোমোজোমের নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের পরিমাণের অনুপাত প্রায়। ওকে ভাইয়া, এখানে আমাদের বইতে যেটা ছিল, ক্রোমোজোমের মধ্যে কি আছে? নিউক্লিক অ্যাসিড আছে, প্রোটিন আছে, আমরা এগুলো সবাই জানি। এখন দেখো ভাইয়া, নিউক্লিক অ্যাসিড আছে কতটুকু ভাইয়া? নিউক্লিক অ্যাসিড আছে হচ্ছে গিয়ে 45%। প্রোটিন আছে কতটুকু ভাইয়া? প্রোটিন আছে হচ্ছে গিয়ে 55%। তাহলে আমাদের কাছে জানতে চাইছে কি ভাইয়া? অনুপাত জানতে চাইছে, পরিমাণগুলো সরাসরি জানতে চায় নাই। তাহলে সহজ, 45 ভাগ 55, দেখো কত হয়। উপরে আসবে 9, নিচে আসবে 11। যদি সবাইকে আমরা কত দিয়ে ভাগ করি ভাইয়া? 5 দিয়ে ভাগ করি। তাহলে 9:11 অপশন কোথায় আছে? সি নাম্বার অপশনটিতে আছে। ক্লিয়ার ভাইয়া? চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বাংলাদেশে কোন প্রাণীটি বিলুপ্ত প্রায়? ওকে, এটা বইয়ের এই বক্স থেকে আসছে। ফার্স্ট, এত ভেতর থেকে প্রশ্ন দিয়েছে, একদম বলা যায় যে সেটা বলার বাহিরে। তাহলে এই বইয়ের ভেতরে বিলুপ্তপ্রায় কয়েকটা বক্স ছিল, বিলুপ্তপ্রায় প্রাণীদের বক্স। সেই প্রাণীদের মধ্যে ভাইয়া, সেই প্রাণীদের মধ্যে রাজধনেশ, রাজধনেশের সাইন্টিফিক নেম কি ভাইয়া? বুসেরুস বাইকর্নিস। এটা হচ্ছে গিয়ে এইটা।
বি নাম্বার অপশনে আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে গিয়ে এটা। এটা পারা ভাইয়া খুবই বেশ টাফ, কারণ আমরা বক্সের ভেতর থেকে সাইন্টিফিক নেই তেমন কেউ এতটা গুরুত্ব সহকারে পড়ি না, কিংবা পড়লেও এগুলো আমাদের মনে থাকতে চায় না। তো কেউ যদি পড়েও যায় তারও পারার চান্স খুবই কম। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কোন প্রক্রিয়ায় হৃদরোগের সম্ভাবনা বাড়িয়ে দেয়? এটা তুলনামূলক সহজ প্রশ্ন ভাইয়া। দেখো প্রথম অপশনে কি আছে, লাইপোজেনেসিস। জেনেসিস মানে কি ভাইয়া? জেনেসিস মানে হচ্ছে গিয়ে তৈরি করা। লাইপো আসছে কোথা থেকে ভাইয়া? লিপিড। তাহলে আমাদের লাইপোজেনেসিস এর মানে কি? লিপিড তৈরি। লিপিড তৈরি করলে কি হচ্ছে? লিপিড লেভেল বাড়বে। সেগুলা কি করবে ভাইয়া? সেগুলো আমাদের আর্টারিতে জমা হবে। আর্টারিতে কি হবে? জমা হবে। এতে করে আমাদের কি হবে? আর্টারি শুরু হবে। আর্টারি শুরু হয়ে গেলে দেন আমাদের ব্লাড ফ্লো করতে সমস্যা, দিন শেষে হয়ে যাবে কি ভাইয়া? হৃদরোগ দেখা যাবে। বাকি তাহলে অ্যান্সার এটা, সেটা তো বুঝে ফেললাম। তো বাকি অপশন গুলো কেন হবে না? গ্লাইকোজেনেসিস, এটা কি তৈরি করতেছে ভাই? এটা করতেছে হচ্ছে গ্লাইকোজেন তৈরি করতেছে। তাহলে গ্লাইকোজেনের লেভেল সে তৈরি বাড়ায় দেয়। গ্লুকোনিওজেনেসিস, তার মানে কি বানাচ্ছে? সে গ্লুকোজ বানাচ্ছে। তাহলে এখানে কি হবে? গ্লুকোজের লেভেল বেড়ে যাবে। গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনকে ভেঙে ফেলতেছে। গ্লাইকোজেন ভেঙে কি তৈরি হয়? গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হয়। এখানেও গ্লুকোজের লেভেল বাড়ে। তো এগুলো একটাও আমাদের হবে না, হবে এটা। কারণ এখানে কি ঘটতেছে ভাইয়া? লিপিডের লেভেল বাড়তেছে, যেটা হৃদরোগের জন্য রেসপন্সিবল। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। তো পরবর্তী প্রশ্নে চলে যাই। হিমোফিলিক পুত্র সন্তান জন্মের সম্ভাবনা কন্যা সন্তান জন্মের চেয়ে কত গুণ বেশি? ফার্স্ট, বেশি পেঁচাতে গিয়ে এই প্রশ্নটা টেকনিক্যালি ভুল একটা প্রশ্ন দিয়েছে। এই প্রশ্ন অ্যাকচুয়ালি কোনো এক্সাক্ট অ্যান্সার হয় না। কারণ আমাদেরকে যদি বাবা কিংবা মায়ের জিনোটাইপটা দেওয়া না থাকে, তাহলে আমরা কিভাবে বের করবো ভাইয়া সন্তান কি রকম হবে, কয়টা সন্তান হিমোফিলিক হবে, কয়টা হবে না? তো এটা টেকনিক্যালি করা অ্যাকচুয়ালি সম্ভব না। কিন্তু যেটা আশা করা যাচ্ছে সেটা হচ্ছে যে ভাইয়া তারা বইয়ের এই ডেটাটা থেকে ডিরেক্ট কোশ্চেন তুলে দিয়েছে। দেখো এই প্রশ্ন, এই ডেটাতে কি বলেছে? প্রতি 10,000 জন পুরুষের মধ্যে একজন হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তার মানে এটা জাস্ট পুরুষদের কথাই বলেছে, এখানে কিন্তু মহিলাদের কোনো কথা নেই। 10,000 জন পুরুষের মধ্যে একজন পুরুষ হিমোফিলিয়া আক্রান্ত হচ্ছে, ঠিক আছে কি কথাটা? বাকি 9,999 জন পুরুষ সুস্থ জন্ম নিচ্ছে। কিন্তু সেটা থেকে হয়তো এই প্রশ্নটা করেছে। দ্যাটস এটার অ্যান্সার এটা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। কিন্তু এটার অ্যাকচুয়ালি ভাইয়া কোনো সঠিক উত্তর নেই। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। আহ আধুনিক কৃষিচক্রে কোন ধাপে উদ্ভিদ এবং প্রাণীর পার্থক্য পরিলক্ষিত হয়? চলো ভাইয়া, আমরা যারা কৃষিচক্র ভালো মতন পড়েছি তারা কৃষিচক্রের শেষে এরকম একটা অংশ আছে, আমাদের হাসান স্যারের বইতেই দেওয়া আছে। দুইটা পয়েন্ট। পয়েন্ট কয়টা ভাইয়া? দুইটা। প্রথম পয়েন্টটা কি বলা আছে ভাইয়া? উদ্ভিদে সাকসিনাল কোএ সিন্থেসিস এটিপি তৈরি করে, কিন্তু প্রাণীতে জিটিপি তৈরি হয়। মানে উদ্ভিদে তৈরি হয় এটিপি, প্রাণীতে তৈরি হয় জিটিপি। এটিপি জিটিপির কাহিনী কোথায় আছে ভাইয়া? এই যে দেখো এটিপি জিটিপির কাহিনী আছে। উদ্ভিদে তৈরি হচ্ছে এটিপি, কিন্তু প্রাণীতে এটিপি এর বদলে তৈরি হচ্ছে কি ভাইয়া? জিটিপি। এটা কয় নাম্বার স্টেপ ভাইয়া? এটা হচ্ছে গিয়ে ফিফথ স্টেপ। এটা হচ্ছে গিয়ে ভাইয়া ফিফথ স্টেপ। ঠিক আছে কি কথাটা? ওকে। পরবর্তী পার্থক্যটা, পরবর্তী পার্থক্যটা কি বলছে? উদ্ভিদের মাইটোকন্ড্রিয়াতে NAD ম্যালিক এনজাইম পাওয়া গিয়েছে, কিন্তু প্রাণীতে এই এনজাইম নেই। সো এরকম কোনো বিক্রিয়াও ঘটতেছে না। এখন কথা হচ্ছে ম্যালিক এনজাইমের কাহিনী কোথায় আছে ভাইয়া? এই ম্যালিক এনজাইমের কাহিনী আছে হচ্ছে কি এই যে এনজাইম ম্যালিক অ্যাসিড, এই জায়গাটাতে আছে। এটা কয় নাম্বার স্টেপ ভাইয়া? এটা হচ্ছে গিয়ে 8 নাম্বার স্টেপ, 8th স্টেপ। ঠিক আছে কি কথাটা? তাহলে উদ্ভিদ এবং প্রাণীর ক্রেশ চক্রের মধ্যে ডিফারেন্স, একটা হচ্ছে 5th স্টেপে, একটা হচ্ছে ভাইয়া 8th স্টেপে। তাহলে 5 এবং 8। তো এটার অ্যান্সার হবে ভাইয়া অপশন এ। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। ক্লিয়ার ভাইয়া? চল পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। প্রাণী জগতে মুখ্য এবং গৌণ পর্বের সংখ্যাগুলো কোন অঙ্কের গণিত? ওকে ভাই, আমরা আশা করি এগুলো সবাই জানি যে আমাদের প্রাণী জগতে টোটাল পর্ব কয়টা ভাইয়া? টোটাল পর্ব হচ্ছে গিয়ে 33টা। 33টার মধ্যে মেজর পর্ব কয়টা ভাইয়া? 33টার মধ্যে মেজর পর্ব হচ্ছে গিয়ে 9টা। এন্ড মাইনর পর্ব কয়টা? মাইনর পর্ব হচ্ছে গিয়ে বাকি 24টা। তাহলে মেজর হচ্ছে 9টা, মাইনর হচ্ছে গিয়ে 24টা, টোটাল হচ্ছে গিয়ে 33টা। এগুলো আশা করি আমরা সবাই জানি। তাহলে এখন দেখো আমাদের মেজর 9টা, মাইনর 24টা।
এগুলা কোন অঙ্কের গুণিতক? ৯ এর গুণিতক ৯, ওকে ফাইন, ৯ একে ৯ মিলে যায়, কিন্তু ২৪ তো ভাইয়া ৯ এর কোনো গুণিতক না, ২৪ ৯ এর কোনো গুণিতক না, তো এটা হচ্ছে না। ৬ দিয়ে কখনো ৬ দিয়ে ২৪ কে পাওয়া যায় ভাইয়া, ৪ দিয়ে গুণ করলে ৪২৪, কিন্তু ৬ দিয়ে কখনো ৯ কে পাওয়া যায় না, তো এটাও হচ্ছে না। ৫ দিয়ে এগুলো একটাও হবে না, সেটা তো কমন সেন্স। কিন্তু ভাইয়া ৩ কে ৩ দিয়ে গুণ করলে ভাইয়া ৩ ৩ ৯ আসে, ৩ কে ৮ দিয়ে গুণ করলে ভাইয়া ২৪ হয়। ঠিক আছে কি কথাটা? তাহলে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ভাইয়া অপশন ৪। ঠিক আছে কি কথাটা? আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে কি বলে? সেটা সবাই আমরা জানি ভাই, কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে বলা হয় হচ্ছে গিয়ে অ্যাপোপ্টোসিস। এটাও এত সহজ প্রশ্ন, সেই জন্য বই থেকে কোনো ছবি নিয়ে আসিনি। অ্যান্ড পুষ্টির অভাবে মৃত্যু হলে তাকে বলি আমরা নেক্রোসিস, সেটাও আশা করি আমরা জানি। চলো পরবর্তী প্রশ্নে যাই। রুই মাছের ফুলকা ছিদ্রে খাদ্য প্রবেশে বাধা দিয়ে ছাঁকনি হিসেবে কাজ করে কোনটি? তো যারা অবুঝ বাচ্চা আছো, মানে না বুঝে পড়ালেখা করো, তাদের জন্য ভাইয়া সরাসরি এটা লিখা আছে, খাদ্যবস্তুকে গলবিরত ফুলকা প্রকোষ্ঠে বাধা দেয়। কে বাধা দেয় ভাইয়া? ফুলকা রেকার বাধা দেয়। আর যারা সবুজ বাচ্চা আছো, সবুজ বাচ্চাদের জন্য চলো একটু পড়িয়ে দিই। কি আছে ভাইয়া? আছে হচ্ছে কি একটা ফুলকা স্ট্রাকচারের মধ্যে কি কি আছে? ফুলকা আর্চ আছে এন্ড ফুলকা ফিলামেন্ট আছে। ফুলকা আর্চ আছে এবং ফুলকা ফিলামেন্ট। ধরে নাও এটা হচ্ছে গিয়ে ভাইয়া ফুলকা আর্চ। ফুলকা আর্চ জিনিসটা কিরকম ভাইয়া? ফুলকা আর্চ হচ্ছে গিয়ে একটা অস্থি নির্মিত অংশ। ঠিক আছে কি কথাটা? একটা অস্থি নির্মিত অংশ। এটা হচ্ছে গিয়ে ধরে নাও আমাদের ফুলকা আর্চ। ওকে, খুবই ভালো কথা। এখন এই এটা ভেতরের প্রান্ত প্রস্তুত কাটার মতো কিছু গঠন তৈরি, এটা এদিকে কি করে ভাইয়া? কিছু কাটার মতো গঠন তৈরি করে। দেখতে পাচ্ছ? এই কাটার মতো এই অংশটাকে আমরা তাহলে বলতেছি কি ভাইয়া? এই কাটার মতো অংশটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে ফুলকা রেখা। এটা হচ্ছে গিয়ে আর্চ, এই অংশটা হচ্ছে গিয়ে ভাইয়া রেকার। ঠিক আছে কি কথাটা? ঠিক আছে? প্রতিটা ফুলকার্যের উত্তল অংশ দুসারি ফুলকা ফিলামেন্ট বা ফুলকা ল্যামেলা ধারণ করে। এই অংশটি কি থাকে ভাইয়া? এই অংশতে থাকে হচ্ছে গিয়ে ল্যামেলা বা ফিলামেন্ট। ল্যামেলা অর ফিলামেন্ট। তাহলে এই দুইটা অ্যাকচুয়ালি একই জিনিস। যাই হোক, তাহলে আমরা বুঝে ফেললাম, আমরা আমাদের ফুলকা স্ট্রাকচারটা মোটামুটি বুঝে ফেললাম। সেন্টারে থাকতেছে হচ্ছে কি ভাই একটা আর্চ, যেটা অস্থি নির্মিত। সামনের দিকে থাকতেছে খাঁজকাটা খাঁজকাটা, এটা অংশটাকে আমরা বলতেছি রেকার। এন্ড এদিক দিয়ে যেগুলো বের হয়ে থাকতেছে এগুলাকে বলতেছি আমরা ল্যামেলা অর ফিলামেন্ট। এটাই ছবিতেও আছে। এই মাঝের অংশটা হচ্ছে কি আর্চ, যেগুলো এইভাবে বের হয়ে থাকে এগুলাকে আমরা বলতেছি হচ্ছে কি ভাই ল্যামেলা অর ফিলামেন্ট। এন্ড এখান থেকে যেটা খাঁজকাটা খাঁজকাটা বের হয়ে আছে এগুলাকে আমরা বলি হচ্ছে কি ভাই ফুলকা রেকা। এই ফুলকা রেকার কি করে ভাইয়া? ফুলকা রেকার হচ্ছে কি খাদ্যবস্তুকে গলবিল হতে ফুলকা প্রকোষ্ঠে প্রবেশ করতে বাধা দিচ্ছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে ভাই অপশন বি। আশা করি সবাইকে বুঝাতে পেরেছি। চলো ভাইয়া পরবর্তী প্রশ্নে যাই। কি পরিমাণ সৌরশক্তি সালোক সংশ্লেষণে ব্যবহৃত হয় ভাইয়া? এটা বইয়ের সরাসরি লাইন। সেটা কি ভাইয়া? সূর্য থেকে পৃথিবীতে আগত আলোক রশ্মি 0.01% সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আবদ্ধ হয়। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আবদ্ধ হচ্ছে কতটুকু ভাইয়া? 0.01%। দেখো এই প্রশ্নটাতে কনফিউজড হইও না। সেটা কি ভাইয়া? যে পৃথিবীতে যে পরিমাণ সূর্যালোক এসেছিল তার 0.02 ভাগ উদ্ভিদের ক্লোরোফিল শোষণ করেছিল। তাহলে 0.02 ভাগ ক্লোরোফিল শোষণ করে কথা সত্য, কিন্তু সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ইউজ হচ্ছে 0.01%। ঠিক আছে এই কথাটা? ক্লোরোফিল যতটুকু রেখেছিল তার থেকেও কম পরিমাণ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অ্যাকচুয়ালি ইউজড হচ্ছে। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি যে এটার উত্তর হবে ভাইয়া 0.01। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক ভাইয়া। বাণিজ্যিকভাবে আলফা অ্যামাইলেজ উৎপাদনে ব্যবহৃত হয় কি কি ভাইয়া? বাণিজ্যিকভাবে আলফা অ্যামাইলেজ উৎপাদনে ব্যবহৃত হয়, দুঃখিত ভাইয়া, বাণিজ্যিকভাবে না, আলফা অ্যামাইলেজ উৎপাদনে ব্যবহৃত হয় দুইটা জিনিস। একটা হচ্ছে কি ভাইয়া এই ব্যাকটেরিয়া ব্যাসিলাস সাবটিলিস, একটা হচ্ছে ভাইয়া এই ব্যাকটেরিয়া ব্যাসিলাস লাইকেনিফর্মিস। ঠিক আছে কি কথাটা? এটা হচ্ছে জাস্ট আলফা অ্যামাইলেজ উৎপাদনে ব্যবহৃত। কিন্তু ভাইয়া যখনই শব্দটা অ্যাড করে দিবে কি ভাইয়া? বাণিজ্যিকভাবে আলফা অ্যামাইলেজ উৎপাদনে ব্যবহৃত কোনটা হয়, তখন আমাদের উত্তর দিতে হবে ভাইয়া এটা। কেন ভাইয়া? আমরা এটাকে অ্যাকচুয়ালি কলকারখানায় বা যেই ফার্ম
যেটাই হোক, যে প্রতিষ্ঠানই তৈরি করে, সেখানে অ্যাকচুয়ালি ব্যাসিলাস লাইকেনিফর্মিস থেকে আলফা অ্যামাইলেজ তৈরি করা হচ্ছে গিয়ে ভাইয়া সুবিধাজনক কিংবা লাভজনক, যেটি আমরা বলি না কেন। ক্লিয়ার? আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। আরএনএ এর আধিক্য কোথায় থাকে? এটা ভাইয়া দুই ভাবেই আমরা অ্যান্সার করতে পারি। কি ভাইয়া? আরএনএ প্রকারভেদ কি? টিআরএনএ আছে, এমআরএনএ আছে, আরআরএনএ আছে, জিআরএনএ আছে, মাইনর আরএনএ আছে। এদের মধ্যে ভাই একটা অপশন আছে, দেখো ভাইয়া, সেটা কি ভাইয়া? আরআরএনএ। আরটা কোথায় থাকে ভাইয়া? রাইবোজোমে। তাহলে রাইবোজোমের গাঠনিক একটা বড় উপাদানই কি ভাইয়া? আরআরএনএ। তাহলে রাইবোজোমের মধ্যে যে আরএনএ বেশি পরিমাণে থাকবে সেটা কি ভাইয়া? ইজিলি বলে দেওয়া যাচ্ছে। ঠিক আছে কি কথাটা? ক্লিয়ার ভাইয়া? খুবই ক্লিয়ার। তারপরে আরেকটা জিনিস চিন্তা করো, যে আমরা যারা ট্রান্সক্রিপশন পড়েছি, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কি হয়? আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। ভাই প্রোটিন তৈরি করে দেয় কে ভাইয়া? এই রিঅ্যাকশনটা কোথায় হয়? এই রিঅ্যাকশনটাও হয় হচ্ছে কি ভাইয়া? রাইবোজোমে। তাহলে ভাইয়া আরএনএ এইভাবেও চিন্তা করলো থাকা উচিত বেশি কোথায় ভাইয়া? রাইবোজোমে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি ভাইয়া? রাইবোজোম। এর সাথে সাথে ভাইয়া আমাদের 20টা কোশ্চেন শেষ হয়ে গেল, এন্ড ফার্স্ট ফাটিয়ে দিয়েছে, একদম মারাত্মক লেভেলের প্রশ্ন করেছে। তো এই প্রশ্নতে আশা করি তোমাদের এখন আর কারো কোনো সমস্যা নেই। ঠিক আছে কি কথাটা? তো ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য।